আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাবনা আগের চেয়ে অনেক বেড়েছে। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক মনোভাব দেখানোয় এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এই আলোচনায় অংশ নিতে আজ সোমবার হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছেন। সর্বশেষ প্রস্তাবে কয়েকটি ধাপে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। পরবর্তী ধাপগুলোতে যুদ্ধ বন্ধ এবং আরও বন্দী মুক্তি নিয়ে আলোচনা হবে। জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েলের খবরে একথা বলা হয়েছে। তবে হামাস এখনও তাদের অভিমত আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে গ্রুপটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তা গতকাল রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গাজায় সাময়িক অস্ত্রবিরতি নিয়ে ইসরায়েল ও মিশরের পক্ষ থেকে সর্বশেষ যেই প্রস্তাব দেওয়া হয়েছে সে ব্যাপারে তাদের বড় ধরনের কোনো মতবিরোধ নেই। তিনি আরও বলেন, ইসরায়েলের দিক থেকে নতুন কোনো বাধা না এলে বলা যায় যে এখনো পর্যন্ত পরিস্থিতি ইতিবাচকই আছে। প্রস্তাবটি নিয়ে হামাসের পর্যালোচনায় বড় ধরনের মতানৈক্য দেখা যায়নি। ওই কর্মকর্তা বলেন, কায়রোতে আজ সোমবার মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে অস্ত্রবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়া জানাবেন গাজায় আন্দোলনের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়ার নেতৃত্বাধীন হামাসের একটি প্রতিনিধি দল। আলোচনায় অংশ নিতে ইসরায়েলি প্রতিনিধি দলকেও কায়রো সফর করার জন্য আমন্ত্রণ জানিয়েছে মিশর। প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান এবং প্রক্রিয়াটি জোরদার করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কাতারের মালিকানাধীন আল আরাবি আল জাদিন ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে। গাজায় অস্ত্রবিরতি জন্য মিশরের পাশাপাশি কাতার ও যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে। হামাস শুরু থেকেই স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের ওপর জোর দিয়ে আসছে, কিন্তু নেতানিয়াহু এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। বর্তমান প্রস্তাব অনুযায়ী ৩ সপ্তাহের অস্ত্রবিরতির মধ্যে প্রায় ২০ জন ইসরায়েলি বন্দীর মুক্তির কথা বলা হয়েছে। এরা হলেন নারী, বয়স্ক ব্যক্তি ও সৈন্য। এদের বিনিময়ে প্রায় ৫০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এছাড়া ৩ লাখ লোককে উত্তর গাজায় ফিরতে দেওয়া হবে। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের খবরে একথা বলা হয়েছে। মিশরীয় একটি সূত্র ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফকে জানিয়েছেন, প্রথমে ৩ সপ্তাহের যুদ্ধবিরতির পর ১০ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময় ইসরায়েল ও হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে মতৈক্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আর এর মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। তবে ইসরায়েলি সেনারা উত্তর গাজায় ফিলিস্তিনি ক্রসিংগুলোতে ফিলিস্তিনিদেরকে থামিয়ে তল্লাশি করতে পারবে। গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ৬ মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। তবে ৬ মাস পেরিয়ে গেলেও এখনও তারা এই লক্ষ্য অর্জন করতে পারেনি। এর ফলে দীর্ঘ যুদ্ধে ক্লান্ত হয়ে পড়া ইসরায়েলি সেনাদের অনেকেই রাফাতে স্থল অভিযানে অংশ নিতে অস্বীকার করেছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রুপার রিজার্ভ ইউনিটের এসব সেনা সদস্য বলেছেন, রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে তারা সাড়া দেবেন না। চ্যানেলটির খবরের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেছে যে গত ৬ মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক নেতা ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে
নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে জোরালো চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর হোয়াইট হাউস। ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ওয়ালাতে লেখা এক নিবন্ধে বেন কেসপিট নামের একজন বিশ্লেষক বলেছেন, নেতানিয়াহু বর্তমানে প্রচণ্ড চাপের মধ্যে আছেন। তার বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিলে তার রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করবে। তাই তিনি মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের লাগাতার ফোন কল করে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদপত্র হারেটজের বিশ্লেষক আমোস হারেল লিখেছেন, ইসরায়েল সরকার মনে করে আইসিসির প্রসিকিউটর কারিম খান এই সপ্তাহেই নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর চিফ অব স্টাফ হারজি হালিভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন। আরেক সংবাদ মাধ্যম হারেলের মতে, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী ১২৪টি সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নেই। কিন্তু সদস্য না হয়েও তারা গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে কাজ করছে। কারণ যদি পরোয়ানা জারি হয় তাহলে এই আদালতের সদস্য দেশগুলোতে গেলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে। এই পর্যন্ত ৮০০-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার সহ কর্তৃপক্ষের নানা কঠোর পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি হচ্ছে, গাজার যুদ্ধ থেকে মুনাফাকারী ইসরায়েল সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রত্যাহার করতে হবে। ইসরায়েলের কাছে অস্ত্র, প্রযুক্তি এবং অন্যান্য পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোর সাথেও সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে তারা। একই সাথে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানও জানাচ্ছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে বিখ্যাত অনেক ব্যক্তির সমর্থনও পেয়েছেন তারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি এই প্রতিবাদের সূচনা হয় দেশটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তা দ্রুত সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পুলিশ নামিয়েও বিক্ষোভ সামাল দিতে না পারায় চাপে পড়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইতোমধ্যেই পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি মেনেও নিয়েছে। ক্যাম্পাসে বিক্ষোভের মুখে ইউনিভার্সিটি জানিয়েছে, তারা বোয়িং কোম্পানির কাছ থেকে উপহার ও মঞ্জুরি গ্রহণ করা থেকে বিরত থাকবে। বোয়িং তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে ৯টি বোয়িং পণ্য ব্যবহার করে, আর বোয়িং ইসরায়েলি অর্থনীতিতে $৩.৫ বিলিয়ন ভূমিকা রাখে। মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে আটক করা হয়েছে। ইহুদি বিরোধী ইসরায়েলি কর্মী জিল স্টেইন সহ কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে গত কিছুদিন ধরে। এসব বিক্ষোভে গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ থেকে শত শত শিক্ষার্থী সহ অনেক লোককে গ্রেফতার করেছে পুলিশ। এসব বিক্ষোভ সমাবেশ থেকে ইহুদি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করে ফেলারও জোরালো আওয়াজ উঠেছে। গ্রিন পার্টির মতো জিল স্টেইনও ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন বিডিএস অর্থাৎ বয়কট, ডাইভেস্ট অ্যান্ড স্যাংশন আন্দোলনকে সমর্থন করেন। তিনি ইসরায়েলকে অগণতান্ত্রিক আমেরিকান মিত্র সৌদি আরব এবং মিশরের সাথে রাখেন। তার ওয়েবসাইটে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন। গ্রেফতারের আগে রেকর্ড করা এক ভিডিওতে এবং এক্সে এক পোস্টে তিনি বলেছেন, তিনি ছাত্রদের সমর্থনে এবং তাদের সাংবিধানিকভাবে স্বীকৃত বাক স্বাধীনতার অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন শুরু করেছেন ছাত্রছাত্রীরা। স্থানীয় সংবাদ মাধ্যম সিবিসির খবরে বলা হয়েছে,
বিক্ষোভকারীরা ম্যাকগিল এবং কর্নকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে জায়নবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহারের দাবি জানাচ্ছে। কানাডার সংবাদপত্র ন্যাশনাল পোস্টের খবরে একথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর এভাবে তাঁবু টানানো অনুমোদিত নয়। এ ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মতো মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে পারে। সিবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনি যুব আন্দোলন মন্ট্রিয়াল শাখা তাঁবুতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। গ্রুপটি বলছে, তারা তাদের বিশ্ববিদ্যালয়কে গণহত্যায় অংশীদার হতে দিতে চায় না। ফিলিস্তিনপন্থী একাধিক গ্রুপ এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছে। ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিবিসি নিউজকে জানিয়েছে, তারা ছাত্রদের আন্দোলন সম্পর্কে অবগত এবং বিশ্ববিদ্যালয়ের আইন যে পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনকে অনুমোদন করে সেই সীমা পর্যন্ত ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করবেন। এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন। মার্ক্সবাদী লেনিনবাদী হিসেবে পরিচিত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি ত্রাণ সামগ্রী সরবরাহের নামে গাজা উপত্যকায় ব্রিটেন ও অন্য কোনো দেশের সেনা পাঠানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংগঠনটি তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হলে তাদের ওপর হামলা করা হবে। গতকাল রবিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে একথা বলা হয়। গত শনিবারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয় যে, গাজা উপত্যকায় নৌপথে ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র গাজা উপকূলে যে সমুদ্র বন্দর নির্মাণ করছে সেটির মাধ্যমে ত্রাণ সামগ্রী সরবরাহের দায়িত্ব প্রদান করা হতে পারে ব্রিটিশ সেনাদেরকে। এরপরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পিএফএলপি। এর এক বিবৃতিতে তারা বলেছে, তথাকথিত বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যে অবৈধ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তাদের সেই গুরুতর অপরাধের কথা ফিলিস্তিনি জনগণ কখনোই ভুলবে না। ব্রিটিশরা এখনও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বকে নানাভাবে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। এখন ত্রাণ সামগ্রী সরবরাহের নামে মিথ্যাচার করে তারা গাজায় স্থায়ী ঘাঁটি করতে চায়। এর মাধ্যমে মূলত তারা অবৈধ ইহুদি রাষ্ট্রটিকে নিরাপত্তা দিতে চাইছে, কিন্তু তাদের সেই চেষ্টা কখনোই সফল করতে দেওয়া হবে না। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।